আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মুশফিক আলী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার অধ্যায় নিয়ে এর আগে তেমন কোনো ভিডিও আমার দেওয়া হয়নি। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে এই সমস্যাগুলো আর হবে না ইনশাআল্লাহ। তো ট্রান্সফরমারটা শুরুতে আমাদের জানা দরকার, ট্রান্সফরমারটা আসলে কি জিনিস। আমি ক্লাসে যখন অনেকে জিজ্ঞেস করি আসলে এই জিনিসগুলাকে কি বলা হয়, রাস্তার ধারে পোলের উপরে যেগুলা দেখা যায় এগুলা কি বলা হয়, তো এক একজন এক এক নামে আসলে আমরা বিভিন্নখানে বিভিন্ন জন বলে থাকি। যেমন কেউ কেউ ট্রান্সমিটার বলে, কেউ কেউ ট্রান্সমিটার বলে, আবার কেউ আমি কোন এক জায়গার নাম শুনেছি যে কোন একখানে নাকি কারেন্টের ডিব্বা নামেও এইটাকে ডাকা হয় আর কি। হ্যাঁ, তো এইটার অরিজিনাল নাম হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার হচ্ছে আসলে এমন এক প্রকার ডিভাইস যা কোনরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়া এবং চুম্বকীয়ভাবে সংযুক্ত থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার কিংবা এনার্জিকে এক সার্কিট থেকে অন্য সার্কিটে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার কিংবা এনার্জির কোনরূপ পরিবর্তন ছাড়াই এক সার্কিট থেকে অন্য সার্কিটে সে পাওয়ার কিংবা এনার্জি স্থানান্তর করে। এই জিনিসটা হচ্ছে ট্রান্সফরমার। তাহলে এইখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করি। এখানে কয়েকটা কন্ডিশনের কথা আসছে। এক নম্বর হচ্ছে কোনো বৈদ্যুতিক সংযোগ থাকবে না। বৈদ্যুতিক সংযোগ থাকে না, যে ম্যাগনেটিক্যালি কানেক্টেড অর্থাৎ চুম্বকীয় ভাবে সংযুক্ত থাকে। এরপরে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার অপরিবর্তিত থাকবে। ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারটা অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা একটু যদি ভালোভাবে খেয়াল করি, এখানে কি দাঁড়াচ্ছে যে আমার মূল টার্গেটটা হচ্ছে পাওয়ার কিংবা ইলেকট্রিক্যাল এনার্জিকে এক জায়গা থেকে অন্য জায়গায় আমি নিয়ে যাব। তো এক জায়গা থেকে আমরা জানি যে ইলেকট্রিসিটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে গেলে অবশ্যই কিন্তু বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয়, এমনটা আমরা জেনে থাকি। বাট এইখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে যে আমরা এক সার্কিট থেকে অন্য সার্কিট, এই দুইটা যে সার্কিট থাকবে, এই দুইটা সার্কিটের ভিতরে কিন্তু এখানে কি বলা হচ্ছে, কোনো বৈদ্যুতিক সংযোগ থাকবে না। অর্থাৎ দে আর নট ইলেকট্রিক্যালি কানেক্টেড বাট দে আর ম্যাগনেটিক্যালি কানেক্টেড। অর্থাৎ তারা এই যে একটা চুম্বক ক্ষেত্রের ভিতরে দুইটা সার্কিটই একটা নির্দিষ্ট চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকবে, এবং যেহেতু একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকে সো তারা যে ম্যাগনেটিক ফ্লাক্সটা এখানে থাকে, এই ফ্লাক্সের আওতার ভিতরে অর্থাৎ ম্যাগনেটিক্যালি কিংবা চুম্বকীয় ভাবে তারা সংযুক্ত থাকে। এবং এক সার্কিট থেকে অন্য সার্কিটে যে আমি পাওয়ার স্থানান্তর করব, এইখানে আমরা দেখতে পাবো যে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারের কোনরূপ পরিবর্তন ঘটবে না। তো পরিবর্তন আসলে ঘটতে পারে, সেখানে ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তনটা ঘটতে পারে, বাট ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার এই দুইটার কোন রকম পরিবর্তন ঘটবে না। তো আমরা ইতিপূর্বে যে ইয়েটা দেখেছিলাম যে তড়িৎ চুম্বকীয় আবেশ, যেটা ওই অধ্যায়ের মূলনীতিটা কিংবা ফ্যারাডের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল, এই লকে কেন্দ্র করেই মূলত ট্রান্সফরমার কাজ করে। সেই মূলনীতিতেই ট্রান্সফরমারটা কাজ করে। তো আমরা এখন ট্রান্সফরমারের মূলনীতিটা একটু দেখবো, যে ট্রান্সফরমার আসলে কিভাবে কাজ করে, তার কার্যনীতিটা আমরা দেখবো। তো ট্রান্সফরমারের চিত্র আঁকতে গেলে আমাদের এইরকম শুরুতে একটা আমরা বক্সের মতো এঁকে নেব। এই আর কি। এইখানে দুই পাশে দুইটা কয়েল আছে, এইখানে একটা কয়েল পেঁচানো আছে, এইখানে একটা কয়েল পেঁচানো আছে, এবং এইগুলো হচ্ছে আয়রন কোর আর কি। আয়রন কোরের উপরে আমরা কয়েল পেঁচিয়ে রেখেছি, পরিবাহী দিয়ে কয়েল পেঁচিয়ে রেখেছি।
তো আমরা এই পাশে ভোল্টেজ অ্যাপ্লাই করব, এই পাশে ভোল্টেজ অ্যাপ্লাই করার এইটাকে আমরা যেই পাশে ভোল্টেজ অ্যাপ্লাই করব কিংবা ইনপুট যেই পাশে ইনপুট সাইডটাকে আমরা বলবো প্রাইমারি সাইড। প্রাইমারি ওয়াইন্ডিং বলবো এটাকে, এবং আউটপুট সাইডটাকে আমরা বলবো সেকেন্ডারি ওয়াইন্ডিং। ইনপুটে যে সাপ্লাই দিব সেই সাপ্লাইটা হচ্ছে এটা ইপি কিংবা ভিপি। ইনপুটে যে কারেন্ট এই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ দেওয়ার দরুন যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে আমরা বলবো আইপি। ইনপুটে যে প্যাচ সংখ্যা থাকবে, প্রাইমারিতে যে প্যাচ সংখ্যা কয়েলের যে প্যাচটা থাকবে সেটার নাম এনপি। আউটপুটে প্যাচ সংখ্যাটা এনএস। আউটপুটে যে ভোল্টেজ আমরা পাবো সেইটাকে ইএস কিংবা ভিএস বলবো। যে কারেন্টটা ফ্লো হবে দ্যাট ইজ আইএস। তাহলে আমরা এখন ইনপুটে যখন এই সার্কিটের দিকে কিংবা এই ট্রান্সফরমারের যে চিত্রটা আমি আঁকলাম এটার দিকে একটু ভালোভাবে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে যে ইনপুটে আমি যখন এই ইপি কিংবা ভিপি ভোল্টেজটা সোর্সটা আমি অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করার দরুন এখান দিয়ে একটা কারেন্টের ফ্লো ঘটতেছে এবং এইখানে যেহেতু একটা কয়েল পেঁচানো আছে এই কোরের উপরে, এই কয়েলটা পেঁচানো থাকাতে এখানে একটা ম্যাগনেটিক কিংবা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এবং এই চুম্বক ক্ষেত্রের মধ্যে এখানে একটা চুম্বকীয় ফ্লাক্সও তৈরি হবে। তো এই চুম্বকীয় ফ্লাক্সের দরুন যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে, এই দুইটা যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলটা খুব কাছাকাছি থাকায় এইখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটা কিন্তু এইখানে কাট করবে। এইখানে আমি ধরে নিলাম যে এইখানে যে ফ্লাক্সটা যাচ্ছে সেই ফ্লাক্সটা ফাইএম, এই ফ্লাক্সটা হচ্ছে ফাইএম। এই ফাইএম ফ্লাক্সটা এইখানে যখন এই যে পরিবাহী কিংবা কয়েলগুলো আছে এই কয়েলগুলোর দরুন আমি এখানে যে ভোল্টেজটা দিয়েছি এই ভোল্টেজের দরুন কিংবা কারেন্টের দরুন এখানে একটা ফ্লাক্স তৈরি হলো সেটা ফাইএম। এবং এই ফ্লাক্সটা এইটা যেহেতু সেকেন্ডারি কয়েলটা পাশাপাশি আছে এবং একই ক্ষেত্রের আওতায় এই চুম্বক ক্ষেত্রটার আওতার ভিতরে যেহেতু আছে অবশ্যই এই ফ্লাক্সটা কিন্তু এই কয়েলগুলোকেও কাট করবে। এবং আমরা ফ্যারাডের যে সূত্রটা দ্বিতীয় সূত্রটা সেই সূত্রটা আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত এই ফ্লাক্সের পরিবর্তন ঘটতে থাকবে কিংবা এই ফ্লাক্স যতক্ষণ পর্যন্ত এই কি বলে এই কয়েল কিংবা পরিবাহীকে কাট করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আউটপুটে কি হবে ভোল্টেজ কিংবা ইএমএফ তৈরি হতে থাকবে। তো এইখানে অনুরূপভাবে এইখানে যে পরিমাণ পাওয়ার আছে সেই পাওয়ারের আনুপাতিক হারে ভোল্টেজ এবং কারেন্টের একটা পরিবর্তন ঘটে আউটপুটে আমরা সেম পাওয়ারটা পাবো এবং সেই আনুপাতিক হারে কারেন্ট এবং ভোল্টেজের পরিবর্তনটা ঘটবে। তো এইখানে সেই ভোল্টেজটা কিংবা সেই পাওয়ারটা আমি আউটপুটে কিংবা এনার্জিটা আউটপুটে প্রডিউস হয়ে যাবে কিংবা সেটা আর কি তৈরি হবে, উৎপাদন ঘটবে। এই হচ্ছে আর কি একটা ট্রান্সফরমারের মূল কার্যনীতি। এবং এইভাবেই যে ফ্যারাডের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল আছে সেটা কি E = M d∅/dt, অর্থাৎ এটা প্যাচ সংখ্যার উপরে মূলত ডিপেন্ডেন্ট। যে এখানে সেকেন্ডারি সাইডে যে প্যাচ সংখ্যাটা আছে এই প্যাচ সংখ্যাটা যে ফ্লাক্সের যে পরিবর্তন ঘটছে ফ্লাক্সের পরিবর্তনের হারের সঙ্গে এই প্যাচ সংখ্যা গুণ করলেই কিন্তু আমরা আউটপুটে যে ভোল্টেজটা কিংবা ইএমএফটা তৈরি হবে সেই ইএমএফটা পেয়ে যাব কিংবা সেই ভোল্টেজটা পেয়ে যাব এই সূত্রের আলোকে। ঠিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল যে ফ্যারাডের যে সূত্রটা আছে সেই সূত্রটা অনুযায়ী আমরা আউটপুটে এটা পেয়ে যাব। এখন আমরা এই অধ্যায়ের উপরে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যে অঙ্কগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, সেই অঙ্কগুলা নিয়ে আমরা একটু দেখবো। সেই অঙ্কগুলা সমাধান কিভাবে সহজে করা যায় সেই অঙ্কগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করব। এইখানে অঙ্কগুলা দেখার পূর্বে আমি বেশ কিছু সূত্র আছে, সূত্র বলতে এইখানে আরেকটা ইস্যু থেকে যায়, ইম্পর্টেন্ট ইস্যু, যেমন টার্ন রেশিও কিংবা ট্রান্সফরমেশন রেশিও। একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের যে ভোল্টেজ, প্রাইমারি সাইডের কারেন্ট এবং প্রাইমারি সাইডের প্যাচ সংখ্যা অর্থাৎ ইপি, আইপি এবং এনপি এইগুলা এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ, কারেন্ট এবং প্যাচ সংখ্যা এইগুলো একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে, একটা নির্দিষ্ট আনুপাতিক হারেই এইগুলো আমরা ডিজাইন করে থাকি। তো এই যে অনুপাতটা এই অনুপাতটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও কিংবা টার্ন রেশিও।
তো টার্ন রেশিওকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, টার্ন রেশিও এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল যেটা হয় আর কি ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি ইকুয়াল এনপি বাই এনএস। অর্থাৎ প্রাইমারি সাইডের ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ, প্রাইমারি সাইডের প্যাচ সংখ্যা, সেকেন্ডারি সাইডের প্যাচ সংখ্যা, এই দুইটা একই রকম অনুপাত। বাট কারেন্টের ক্ষেত্রে হালকা পরিবর্তন হয়েছে, যে উপরে লবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি সাইডের কারেন্ট এবং প্রাইমারি সাইডের কারেন্ট। এই অনুপাতটা কিন্তু আমাদের অঙ্ক করার সময় খুব গুরুত্বপূর্ণ একটা অনুপাত, কিংবা এই আনুপাতিক হারে কিন্তু একটা ট্রান্সফরমার সাধারণত ডিজাইন করা হয়। তো এই জিনিসটা আমাদের মনে রাখা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা সবসময় আমরা মনে রাখার চেষ্টা করবো আমাদের পরবর্তী যে সমস্যাগুলো থাকবে কিংবা অঙ্কগুলো থাকবে সেগুলো সমাধান করার জন্য। এর পাশাপাশি আরো কিছু সূত্র আছে, যেমন যে সমীকরণ আছে ইপি ইকুয়াল টু 4.44 5m f np, ES equal to 4.44 5m f ns। এরপরে আমরা যদি কেভিএ দেওয়া থাকে এবং প্রাইমারি সাইডের কারেন্টের মান বের করা লাগে, তাহলে কেভিএ ইনটু 1000 বাই ভিপি, কিংবা এটা ভিপি অথবা ইপি যাই দেয় না কেন সেটা কি। আবার সেকেন্ডারি সাইডের যে কারেন্ট নির্ণয় সেইটা যদি আমরা বের করতে চাই, তাহলে কেভিএ ইনটু 1000 বাই ভিইএস আর কি। তো এইভাবে আমাদের এই সূত্রগুলো কিন্তু খুব প্রয়োজনীয় সূত্র। এই সূত্রগুলোর মাধ্যমে আমরা পরবর্তী অঙ্কগুলো কিংবা সমস্যাগুলো সমাধান করব। ভিউয়ার্স, এইখানে একটা সমস্যা কিংবা একটা অঙ্ক দেয়া আছে। কি বলছে অঙ্কে, একটি 45 কেভিএ 440 বা 110 ভোল্ট ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে 1000 টার্ন আছে। ওই ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্ট অর্থাৎ আইএস, প্রাইমারি কারেন্ট আইপি এবং সেকেন্ডারি টার্ন নাম্বার এনএস কত হবে সেটা জানতে চাইছে, এবং ট্রান্সফরমারের টার্ন রেশিও অর্থাৎ এ এর মান কত হবে এটা জানতে চাইছে। তো আমরা শুরুতে যদি আইএস টা বের করতে চাই, এটা সমাধান। তো শুরুতে যদি আইএস বের করতে চাই, আইএস ইকুয়াল আমরা জানি কেভিএ ইনটু 1000 বাই ইএস। তাহলে এখানে কত, কেভিএ 45 ইনটু 1000, ইএস কত আছে, ইএস আছে 110 45 গুণন 1000 ভাগ 110 ইকুয়াল 409.09। এত টার্নের মান আমি পেলাম, আইএস এর মান পেলাম এটা। এবার আইপি যদি বের করতে চাই, আইপি ইকুয়াল টু কত আসে, আইপি ইকুয়াল একইভাবে সেই একই সূত্র হবে কেভিএ ইনটু 1000 বা এখানে যেহেতু আইপি বের করবো সো আমার এখানে হবে ইপি ইকুয়াল কত হবে 45 ইনটু কেভিএ এর মান 45 দেয়া আছে, 45 কেভিএ 1000 বাই ইপি এর মান কত 440। তাহলে এইটা আছে 45 গুণ 1000 বাই 440, 102.27 এত অ্যাম্পিয়ার। সরি, এটা কারেন্ট, যেহেতু আইএস হচ্ছে কারেন্ট সো এটা অ্যাম্পিয়ার হবে, এত অ্যাম্পিয়ার। এবার এনএস বের করতে বলছে। আমরা জানি সেই টার্ন রেশিও থেকে আমরা জানি যে ইপি বাই ইএস ইকুয়াল এমপি বাই এনএস। ইপি এর মান 440 বাই 110
ইকুয়াল এনপি এর মান দেওয়া আছে কত 1000 টার্ন। প্রাইমারি কয়েলে 1000 টার্ন আছে, 1000 বাই এনএস। অতএব এনএস ইকুয়াল 1000 বাই 4। এই 4 বলতে এটা কাটাকাটি করলে 4 হয়, তাহলে এটা আসে 250 এত টার্ন পেলাম। এনএস ইকুয়াল 250 পেলাম। এবার কি শেষে বলা হচ্ছে যে এবং এর ট্রান্সফরমেশন রেশিও কত হবে। তাহলে টার্ন রেশিও কিংবা ট্রান্সফরমেশন রেশিওর আমরা সূত্র জানি, এ ইকুয়াল ইপি বাই ইএস, অথবা আমরা আইএস বাই আইপি দিতে পারি, অথবা আমরা এনপি বাই এনএস দিতে পারি। তো আমরা দেখি এ ইকুয়াল ইপি বাই ইএস দিয়ে ইএস, তাহলে ইপি এর মান কত 440 বাই 110 ইকুয়াল 4। এই আর কি। এইভাবে আবার তিনটা মান বের, এইদিকে আইএস আইপি এনএস, অর্থাৎ এই আইএস এর মান পেয়েছি এখানে, আইপি এর মান পেয়েছি এখানে, এবং এনএস এর মান এখানে পেয়েছি, এবং এখানে বলা ছিল ট্রান্সফরমেশন রেশিও কত হবে, সেই টার্ন রেশিওর মান কিন্তু আমি পেয়েছি 4। তো এইভাবে এই ধরনের যে কোনো অঙ্ক যদি আসে খুব সহজেই, কিন্তু সাধারণত এখান থেকে তেমন জটিল অঙ্ক আসে না ট্রান্সফরমার অধ্যায় থেকে। তো যদি তেমন কোনো অঙ্ক আসে, এই সিম্পল অঙ্কগুলো আসবে, আর এই অঙ্কগুলো আমরা এইভাবে খুব সহজেই সমাধান করতে পারি। তো এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আশা করি কমেন্টের মাধ্যমে আমাকে নক করবেন, আমি সেটার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, এবং অন্যান্য বন্ধু বান্ধবের উপকারের স্বার্থে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তো সকলের সুস্থতা ও সফলতা কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।